আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে আলোচনা করব। যাদের এখনও সিলেবাস খুব ভালোভাবে কাভার হয়নি, একটা টেনশনের মধ্যে আছেন যে কি হবে না হবে, পরীক্ষায় পাশ করবেন কিনা, আর কি একটা ভয় কাজ করতেছে। তো সেই সকল শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি রোড টু মিশন সাইক্লোন সাজেশন, যাতে করে এই সাজেশনের মধ্যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে ৮টা অধ্যায় আছে, এই ৮টা অধ্যায়ের মধ্যে যেই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা এখানে আমাদের নিয়ে হাজির হয়েছি, যে এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, আপনাদের আয়ত্তে নিয়ে আসবেন। তাহলে আশা করা যায় পাশ করার যেই একটা ভয় লাগতেছিল, সেই ভয়টাও দূর হবে এবং ইনশাল্লাহ মোটামুটি বা ভালো একটা রেজাল্টও হয়ে যাবে। কারণ আমাদের এই সাজেশনটির মধ্যে এই ৮টা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো বিগত বছরগুলোতেও বিভিন্ন বোর্ডে এসেছে সৃজনশীল প্রশ্নে, আমরা সেই প্রশ্নগুলো এখানে আমাদের নিয়ে এসেছি। আমাদের সবার প্রথমে আমরা জানি যে ৮টা অধ্যায়কে ৩টা বিভাগে বিভক্ত করা হয়েছে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত, খ বিভাগ জ্যামিতি এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো ক বিভাগের মধ্যে এখন যেই অধ্যায়গুলো আছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে ক বিভাগ বীজগণিত, এখানের মধ্যে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সবার প্রথমে যেই অধ্যায়টা আমাদের সামনে আসবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টির যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলো তো বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে 5টা ভাগে বিভক্ত করেছি। 5টি ভাগে বিভক্ত করেছি অধ্যায় 2 এর অঙ্কগুলোকে। প্রথম টাইপে যেই অঙ্কগুলো রয়েছে, যেমন এখানের মধ্যে একটা বহুপদী দিয়ে দিল, বহুপদী দিয়ে বলবে যে পি অফ ওয়াইকে y+5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, অর্থাৎ বহুপদীটা দিয়ে ভাগশেষ তারা জানতে চাবে। তারপরে বহুপদীটা দিয়ে বলবে দেখাও যে 3x + 1 হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক। ভাগশেষ নির্ণয় করতে বলতে পারে, অথবা উৎপাদক এটা প্রমাণ করে দেখাইতে বলতে পারে, অথবা এরকম নির্দিষ্ট করে একটা এ এর মান বা বি এর মান বের করতে বলতে পারে। তো এরপরে যেই টাইপটা আমাদের সামনে আসবে, 2 নাম্বার টাইপটা, এখানের মধ্যে বহুপদী দিয়ে বলা হবে যে এই বহুপদীটাকে x - m দ্বারা এবং x - n দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এটা অনেকবার এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে। একটা বহুপদী দিয়ে বলবে যে এই বহুপদীটা x - m দ্বারাও এটাকে ভাগ করলে যেই ভাগশেষ থাকে, x - n দ্বারা ভাগ করলেও সেই একই ভাগশেষ থাকে, m ≠ n। তাহলে তোমরা প্রমাণ করে দেখাও যে এইটা সমান 0। দেখেন এই যে আরেকটা বহুপদী 2x + a এবং 2x + b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে দেখাও যে এটা সমান 0। তো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এটা হচ্ছে দ্বিতীয় টাইপে। এবারে তৃতীয় টাইপে আমরা যেই প্রশ্নগুলো রেখেছি, উৎপাদকে বিশ্লেষণ করা। একটা বহুপদী দিয়ে বলবে উৎপাদকে বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ। চতুর্থ টাইপে যেই প্রশ্নটা, এখান থেকে বহুপদীটা দিয়ে দিল, বহুপদী দিয়ে এবার আমাদেরকে তারা বলল প্রমাণ করো যে 6yz + 4zx + 3xy = 0 অথবা 2x = 3y = 4z। আবার একটা বহুপদী দিয়ে দিল, আরও একটা তথ্য দিয়ে দিল, প্রমাণ করতে বলল xy + yz + zx = 0 এবং x = y = z, এগুলো প্রমাণ করতে দিবে। তো এই টাইপটা এখানের মধ্যে এই রকমের প্রশ্নই রয়েছে। এরপরে 5 নাম্বার যেই টাইপটা, অর্থাৎ এই অধ্যায় 2 এর সর্বশেষ টাইপ, এখানের মধ্যে বহুপদী দিয়ে বলবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ পঞ্চম টাইপে আমরা আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো রেখেছি। আর অধ্যায় 2 এর আপনারা জানেন, আর কিছু আসুক না আসুক, আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক চলে আসবে। তো এই পঞ্চম টাইপে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো রাখা হয়েছে, এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তো রোড টু মিশন সাইক্লোন সাজেশনটার মধ্যে একদম অল্প পরিমাণে অঙ্ক রাখা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে এই অঙ্কগুলো আপনারা আয়ত্তে নিয়ে আসবেন। দেখেন এখানের মধ্যে বলা আছে স্বল্প সময়ে প্রস্তুতির হাতিয়ার রোড টু মিশন সাইক্লোন সাজেশন। পরীক্ষার আগে ঝটপট এগুলো আপনারা পড়ে ফেলবেন, তাহলে আত্মবিশ্বাস বাড়বে। কম পড়ে মোটামুটি বা ভালো রেজাল্ট করতে চান, তাহলে তাদের জন্য এই সাজেশনটা দারুণ সহায়ক হবে। তো অধ্যায় 2 এর পরে আমরা যাব সপ্তম অধ্যায়, অর্থাৎ অসীম ধারা। এই অধ্যায়টার যেই প্রশ্নগুলো, তাদেরকে আমরা 5টা টাইপে বিভক্ত করেছি। প্রথম টাইপে, আর আরেকটা কথা বলে রাখতে চাই, এখানে যেই প্রশ্নগুলো আপনারা দেখতেছেন, প্রতিটি প্রশ্নের সমাধান কিন্তু আমাদের ইজি সিরিজের যেই বই, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ,
তো আমরা এখন যেহেতু হায়ার ম্যাথ নিয়ে আমরা এই সাজেশনটা দিচ্ছি, তো আমাদের যে ইজি হায়ার ম্যাথ বই, সেই ইজি হায়ার ম্যাথ বইয়ে এই প্রশ্নগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটি সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের সমাধানের ভিডিও আমাদের সেই ইজি হায়ার ম্যাথ বইয়ে থাকবে। সমাধান তো করাই থাকবে, সাথে সেগুলোর ভিডিও কিউআর কোড দেওয়া থাকবে। তো সপ্তম অধ্যায় অসীম ধারা, প্রথম যেই টাইপ, এই টাইপে আমরা এক্স বা পি এর উপর কী শর্ত আরোপ করলে, এক্সের উপর কী শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখনো কখনো এক্স না দিয়ে পি দিতে পারে, কখনো ওয়াই দিতে পারে, যে এইটার উপরে কি শর্ত আরোপ করলে ধারাগুলোর অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। এরপরে দ্বিতীয় টাইপে খুবই মজার একটা প্রশ্ন, 8 প্লাস 8 প্লাস 8 প্লাস ... তো এই যে এরকম যে এই ধারাগুলো রয়েছে, এই ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। দেখেন এখানে বলবেন যে স্যার এখানে তো একই সংখ্যা না, এখানেও একই সংখ্যা হবে। আপনি 18 কমন নেন, দেখবেন সবগুলো একই সংখ্যা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এরকম ধারাগুলো যখন আসবে যে একই সংখ্যা বারে বারে, তখন ওই ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এই রিলেটেড প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা ভালো করে প্র্যাকটিস করব। তৃতীয় যেই টাইপে এখানে এক্সের মান দেওয়া আছে, অর্থাৎ চলকের মান দেওয়া আছে, একটা ধারা দিয়ে দিবে, একটা ধারা দিয়ে সেখানে চলকের মান বসাবো, বসানোর পর আমরা নির্দিষ্ট করে সংখ্যার মাধ্যমে ধারাটা পাবো। এবার সেই ধারার 10তম পদ বের করো, প্রথম 8 পদের সমষ্টি বের করো। এই যে দেখেন একটা গুণোত্তর ধারা, প্রথম পদ দিয়ে দিছে, অসীমতক সমষ্টি দিয়ে দিছে, বলছে সাধারণ অনুপাত বের করো, ধারাটা নির্ণয় করো, ধারাটির প্রথম 10 পদের সমষ্টি বের করো, ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি, 85 ডিভাইডেড বাই 256। এই ধরনের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো। এখানের মধ্যে যেই প্রশ্নগুলো আছে এগুলো আপনারা সবাই ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করা যায় ভালো একটা রেজাল্ট আসবে। চতুর্থ টাইপে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এই যে এরকম দশমিক ভগ্নাংশ থাকবে যেগুলোর মধ্যে পৌনঃপুনিক থাকবে, হ্যাঁ, অঙ্কগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে, তাদেরকে মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে হবে। এরপর একটা ধারা দিয়ে দিল, ওই আগের কিছুক্ষণ আগে একটা অঙ্ক ছিল ওইটার মতো, একটা ধারা দিয়ে দিল, চলকের মান বসিয়ে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করতে হবে, অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করতে হবে। এটা গেল চতুর্থ টাইপ। চতুর্থ টাইপে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করা সংক্রান্ত প্রশ্নগুলো রেখেছি। পঞ্চম যেই ধাপ, এখানের মধ্যে একটা সাধারণ পদ দিয়ে দিছে, অনুক্রমটি নির্ণয় করতে বলছে। একটা সাধারণ পদ, অনুক্রমটি নির্ণয় করো। তাহলে আমরা n এর মান স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে n এর মান 1 বসাবো, n এর মান 2 বসাবো, n এর মান 3 বসাবো। এভাবে করে একের পর এক পদ আমরা পাবো, পদগুলোকে পাশাপাশি রেখে রেখে কমা চিহ্ন দিব, বাস অনুক্রমটা তৈরি হয়ে যাবে। তো এরকম অনুক্রম নির্ণয় সংক্রান্ত একটা টাইপ আমরা এখানে রেখেছি। এরপরে আমরা যাব নবম অধ্যায়। নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই অধ্যায়টির অঙ্কগুলোকে আমরা 7টা টাইপে বিভক্ত করেছি। কয়টা টাইপে প্রিয় শিক্ষার্থীরা? 7টা টাইপে বিভক্ত করেছি। যারা যারা এই অঙ্কগুলোর সমাধান চান, আমাদের এই অঙ্কগুলোর সমাধানগুলো ইজি হায়ার ম্যাথ বইয়ে সমাধান করানো আছে এবং সেগুলোর ভিডিও করে দেওয়া আছে, কিউআর কোড দেওয়া রয়েছে। আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। প্রথম টাইপে আমরা এখানে লেখা আছে a টু দি পাওয়ার a রুট a ইকুয়াল টু a রুট a হোল টু দি পাওয়ার a। এর মান নির্ণয় করো, এখানে y এর মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয় সংক্রান্ত, হ্যাঁ, ছোট্ট অঙ্ক, মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক দিয়েছে প্রথম টাইপে। দ্বিতীয় টাইপে আমরা যা রেখেছি যে p ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3 এর আলোকে p ইকুয়াল টু m মাইনাস 2 হলে দেখাও যে m কিউব মাইনাস 6m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখাও যে, প্রমাণ করো যে এই অঙ্কগুলো এখানে রয়েছে। অর্থাৎ একটা চলকের মান দেওয়া, আবার আরও একটা তথ্য দেওয়া। তো আমরা এখন করব কি, p এর জায়গাতে, এই যে p এর জায়গাতে এই মানটা বসাবো, p এর জায়গাতে এই মানটা বসাবো। এরপরে এটাকে আমরা ক্যালকুলেশন করব, কখনো কিউবের সূত্র বসাবো, কখনো বর্গের সূত্র বসাবো, যখন যেই সূত্র বসানো দরকার সূত্রগুলো বসিয়ে বসিয়ে এক পর্যায়ে দেখা যাবে যে এটা চলে আসবে m কিউব মাইনাস 6m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা চলে আসবে, আমরা বলবো অঙ্কটা দেখানো হয়ে গেল। একই রকমের অঙ্ক, দেখেন একই রকমের অঙ্ক, কখনো ঘন করতে হবে, কখনো বর্গ করতে হবে, যখন যেটা দরকার প্রয়োজন
সেই অনুযায়ী অঙ্কটা করতে করতে এক পর্যায়ে এগুলো প্রমাণ হয়ে যাবে। এই প্রমাণ করো, দেখাও, এর অঙ্কগুলো এখানের মধ্যে রয়েছে। আশা করব এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় টাইপ শেষ হওয়ার পরে তৃতীয় টাইপে a = a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার -3 আলাদা করে -2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার -3/2 -2 হলে প্রমাণ করো যে a = এই অংশটা। তাহলে প্রথমে একটা তথ্য দিয়ে দিল, আমরা এটা দিয়ে অঙ্কটা করতে থাকবো, এক পর্যায়ে দেখা যাবে যে রেজাল্ট হিসাবে এইটা আসবে। আমরা এটা দিয়ে অঙ্কটা করতে থাকবো, রেজাল্ট হিসাবে আমরা এটা পাবো, আমরা বলবো প্রমাণ করা হয়ে গেছে। যে এ মানে যদি এটা হয় তাহলে এ মানে এইটাও, এটা দিয়ে সমাধান করলে রেজাল্ট হিসাবে এটা পাওয়া যাবে। তো এই প্রমাণ করা সংক্রান্ত এই অঙ্কটা এখানে রয়েছে। চতুর্থ টাইপে 4 টু দি পাওয়ার x, এখানে চলো আগে এখানে সূচক দেওয়া 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু -32 হলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যেই তথ্যটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই তথ্যটাকে ব্যবহার করে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে x এর মান নির্দিষ্ট করে আমাদের সামনে চলে আসবে। পঞ্চম টাইপে আমরা একটা ফাংশন দেওয়া, ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। এই যে এখানে দেওয়া আছে ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ পঞ্চম টাইপে আমরা এখানে বিপরীত ফাংশন, ডোমেন, রেঞ্জ, এই যে লনের অঙ্কগুলো, লন ওয়াই এই সংক্রান্ত অঙ্কগুলো ডোমেন বের করব, রেঞ্জ বের করব, বিপরীত ফাংশন নির্ণয় করব পঞ্চম টাইপে। ষষ্ঠ টাইপে এসে লগের অঙ্কতে প্রবেশ করলাম। এখানে আগের অঙ্কটা তো লগ ছিল, যে লন এটাও কিন্তু লগেরই অঙ্ক, লগ ই বেস। তো ষষ্ঠ টাইপে এখানে n = লগের একটা তথ্য দেওয়া, আবার n = 2। খেয়াল করি n = এটা, আবার n = 2, তাহলে এইটা = 2 বলতে পারি, তাই না? কারণ এটাও n এর মান, এটাও n এর মান, তাহলে এটা সমান 2 বলে আমরা এবার প্রমাণ করে দেখাবো x = 1 + √29/2। একই রকমের অঙ্কগুলো এখানের মধ্যে রয়েছে, আমাদেরকে এগুলো প্রমাণ করে দেখাতে হবে। সপ্তম টাইপ অর্থাৎ সর্বশেষ যে টাইপটা অধ্যায় 9-এর, এখানের মধ্যে a = 1 + log p বেস QR, b = একটা তথ্য, c = একটা তথ্য, এভাবে করে দেওয়া। প্রমাণ করো যে 1/a + 1/b - 1 + 1/c - 2 = 1। আবার m² + n² = 23mn হলে প্রমাণ করো যে log k বেস m + n / 5 = ½ ইন্টু log k বেস m প্লাস log k বেস n। এগুলো আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। প্রশ্নে একটা তথ্য দেওয়া থাকবে, আর ওই তথ্যকে ব্যবহার করে এগুলো প্রমাণ করতে হবে। প্রশ্নে তথ্য দেওয়া থাকবে আর সেই তথ্যগুলোকে ব্যবহার করে এগুলো প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমরা সপ্তম টাইপটাও দেখে ফেললাম নবম অধ্যায়ের। এবার দশম অধ্যায়ে প্রবেশ করব, দ্বিপদী বিস্তৃতি, তাই না? দ্বিপদী রাশি থাকবে, তাদেরকে আমরা বিস্তৃতি করব। এখানে আমাদের দ্বিপদী বিস্তৃতির এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে আমরা 4টা টাইপে বিভক্ত করেছি। প্রথম টাইপে প্যাসকেলের ত্রিভুজের একটা অঙ্ক দিয়েছি আমরা। প্যাসকেলের ত্রিভুজ অর্থাৎ অন্তত একটা যেন প্র্যাকটিস যেন আমাদের থাকে, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তারপরে দ্বিতীয় টাইপে এখানে একটা দ্বিপদী রাশি দেওয়া আছে, এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4 এর সহগ যদি 8640 হয় তাহলে k এর মান নির্ণয় করো। এই যে k এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা আমরা বিস্তৃতি করতে করতে x টু দি পাওয়ার 4 যখন চলে আসবে আমরা অঙ্কটাকে থামায়া দিব। এবার x টু দি পাওয়ার 4 এর যেই সহগ আমরা অঙ্কটা করে পাবো, আবার প্রশ্নে বলা আছে x টু দি পাওয়ার 4 এর সহগ 8640, তাহলে আমরাও পাবো একটা সহগ এখান থেকে x টু দি পাওয়ার 4 এর, আবার তারাও বলে দিছে x টু দি পাওয়ার 4 এর সহগ। আমরা তখন মাঝখানে সমান চিহ্ন দিব ব্যালেন্স করার জন্য। অঙ্কটা করতে এক পর্যায়ে k এর মান আমাদের সামনে চলে আসবে। একই রকমের অঙ্ক এখানের মধ্যে, এখানে b = একটা দ্বিপদী রাশি দেওয়া, c = দ্বিপদী রাশি দেওয়া, p এর মান কত, q এর মান কত দিয়ে দিছে। এবার বলছে b * c, খেয়াল করে দেখেন b * c এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তাহলে b আর c কে আমরা পাশাপাশি গুণাকারে রেখে অতঃপর x টু দি পাওয়ার 6 এর সহগ বের করব। এরপর দেখেন এখানের মধ্যে n ফ্যাক্টোরিয়াল 2 = n ফ্যাক্টোরিয়াল 3 হলে n এর মান নির্ণয় করো। আবার এখানেতে এরকম ফ্যাক্টোরিয়ালভাবে না দিয়ে c দিতে পারে, কম্বিনেশন nc2 = nc3, তাহলে n এর মান নির্ণয় করো। জিনিস কিন্তু একই, হ্যাঁ জিনিস একই।
ওকে, এবার লেখা আছে যে এই দ্বিপদী রাশিটার যখন আমরা বিস্তৃতি করব x⁸ এর সহগ x⁹ এর সহগ সমান, তাহলে n ফ্যাক্টোরিয়াল 2 এর সাংখ্যিক মান নির্ণয় করো। তো এখানে এই মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো দ্বিপদী বিস্তৃতির আমরা সমাধান করব তৃতীয় টাইপে। এগুলো তো দ্বিতীয় টাইপের অঙ্কগুলো সমাধান করলাম, এবার তৃতীয় টাইপে যাওয়ার পরে মধ্যপদ নির্ণয় করতে বলবে। আমরা দেখব পাওয়ার কি জোর নাকি বিজোড়, পাওয়ারের উপরে নির্ভর করে মধ্যপদের মান আমরা নির্ণয় করব। তো মধ্যপদ নির্ণয়, তারপরে এক্স বর্জিত পদ, হ্যাঁ মানে এক্স মুক্ত পদ, চলক মুক্ত পদ, চলক বর্জিত পদ, সব একই কথা। তো এক্স বর্জিত পদের মান 18,144, কে এর মান নির্ণয় করো। আমরা নিজেরা অঙ্ক করতে গিয়ে আগে এক্স বর্জিত পদ বের করব। তাহলে আমাদের নিজেদের করা একটা এক্স বর্জিত পদ বের হবে, আবার তারা বলে দিছে এক্স বর্জিত পদের মান 18,144, তখন আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে কে এর মান আমাদের সামনে চলে আসবে। এখানের মধ্যে দেওয়া আছে বর্জিত পদ আর মধ্যপদ সমান, তাহলে প্রমাণ করো এটা সমান এটা। তো এই অঙ্কগুলো আমরা সবাই সমাধান করব, আমাদের ইজি হায়ার মেথডে সমাধান করা রয়েছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ টাইপে এখানের মধ্যে দ্বিপদী রাশি দিয়ে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে ভিতরে দ্বিপদী রাশি আসবে। তো এই দ্বিপদী রাশিকে y³ পর্যন্ত বিস্তৃত করে এটাকে আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নেওয়ার জন্য বলছে এটার রেজাল্টটাকে। একই রকমের প্রশ্ন এখানের মধ্যে রয়েছে, আমরা ভালো করে প্র্যাকটিস করে ফেলবো। তো এই দশম অধ্যায়ের মাধ্যমে আমাদের ক বিভাগটা শেষ হলো। ক বিভাগ শেষ হওয়ার পর আমরা যাব খ বিভাগ, অর্থাৎ জ্যামিতি। খ বিভাগ জ্যামিতি, এখানের মধ্যে প্রথমে রয়েছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির এই অধ্যায়টার অঙ্কগুলোকে আমরা 8টা টাইপে বিভক্ত, 9টা টাইপে বিভক্ত করেছি, যে 9 রকমভাবে অঙ্কগুলো এখানের মধ্যে রয়েছে। কিন্তু সবগুলো অঙ্ক সহজ আছে যদি আপনি ভালো করে বুঝে যান। যেমন প্রথম টাইপে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, চতুর্ভুজটির 4টা শীর্ষবিন্দু। তো পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব সমান। তারা কি বলতেছে? পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা করব কি, পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব বের করব, পি বিন্দু হতে ডি বিন্দুর দূরত্ব বের করব। এই যে দুইটা দূরত্ব বের করলাম, তারা নাকি সমান, আমরা মাঝখানে সমান চিহ্ন দিব, তখন আমরা দেখব এটা প্রমাণ হয়ে যাবে, কারণ এটা অটোমেটিক আমাদের অঙ্কের মধ্যে তখন চলে আসবে ক্যালকুলেশন করতে করতে। প্রথম টাইপটা গেল। দ্বিতীয় টাইপে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে। এবার বলছে প্রমাণ করে দেখাও এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, প্রমাণ করে দেখাও এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজের বাহুগুলোর মান বের করব। এরপর আমরা দেখব যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলছে, তাহলে সমকোণী ত্রিভুজের বেলাতে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, এইটা মানে কিনা, এই শর্ত এখানে মানে কিনা। যদি মানে তাহলে আমরা বলবো হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করে দিব। এরপর এখানে বলছে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। চতুর্ভুজটা কেমন, চতুর্ভুজটা কি আয়তক্ষেত্র, চতুর্ভুজটা কি বর্গ, চতুর্ভুজটা কি রম্বস, কারণ এক একটার কিন্তু বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, এক একটার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। তো এখানে চতুর্ভুজের 4টা বিন্দুর মানে 4টা শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে, কিন্তু চতুর্ভুজটা আসলে কি হবে, আয়তক্ষেত্র হবে, বর্গ হবে, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এটাই তারা জানতে চাইছে। প্রকৃতি নির্ণয় করে এটা কোন ধরনের চতুর্ভুজ। আচ্ছা, একই রকমের প্রশ্ন পরেরটা। তো এবার 3 নাম্বার টাইপে যাই। 3 নাম্বার টাইপে যাওয়ার পরে আমাদেরকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, আবার চতুর্ভুজটার ক্ষেত্রফলও দেওয়া আছে। বলছে আর এর মান বের করা। খুবই সহজ প্রশ্ন, হ্যাঁ খুবই সহজ প্রশ্ন। এখানে বলা হলো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো যে চতুর্ভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে আমাদেরকে অঙ্কটা দুইবার করতে হবে, একবার চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আরেকবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা তখন বলে ফেলতে পারবো যে হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। আমরা এটা প্রমাণ করে দিব। চতুর্থ টাইপে যাওয়ার পরে ঢাল দেওয়া আছে আর 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে টি এর সম্ভাব্য মান বের করো। তাহলে যখন 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে, তো সেগুলোকে আমরা ওই তথ্যগুলোকে ব্যবহার করে টি এর সম্ভাব্য মান আমরা বের করে ফেলবো। এর পরবর্তীতে 5 নাম্বার টাইপে যদি যাই, এখানের মধ্যে একটা বিন্দু দেওয়া এবং ঢাল দেওয়া। যদি ডি বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরল রেখাটি -2, -1 বিন্দু দিয়ে যায়, তাহলে কে এর মান নির্ণয় করো।
এই প্রশ্নগুলো। এখানে যা প্রশ্নগুলো আছে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। 6 নাম্বার টাইপে বলা হয়েছে দুইটা রেখা তারা একে অপরকে ছেদ করে, ছেদবিন্দুর স্থানাঙ্ক তারা জানতে চেয়েছে। 7 নাম্বার টাইপে প্রথমেই দুইটার রেখা তারা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তারপর এখানের মধ্যে বলেছে যে এই যে সমীকরণটা দেওয়া, দেখাও যে সরল রেখাটি, মনে রাখতে হবে একটা সমীকরণ মানে একটা সরল রেখা, দুইটা সমীকরণ তাহলে দুইটা সরল রেখা। তো এখানে একটা সমীকরণ দেওয়া তাহলে একটা সরল রেখা। দেখাও যে সরল রেখাটি অক্ষদ্বয় মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল 10 বর্গ একক। এবার আরেকটা সমীকরণ দেওয়া, এই রেখাটি অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে বলছে তিনটি সরল রেখার সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সবগুলো একই রকমের প্রশ্ন, প্রায় কাছাকাছি একই রকমের প্রশ্ন। ক্ষেত্রফল বের করো, অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ গঠন করে, যে চতুর্ভুজ গঠন করে, এটার ক্ষেত্রফল বের করো। এবং প্রিয় শিক্ষার্থীরা এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা সরল রেখা দুইটা অক্ষকে ছেদ করে যেই ত্রিভুজটা তৈরি করেছে তার ক্ষেত্রফল বের করো। দুইটি সরল রেখা যেই ত্রিভুজটি তৈরি করেছে অক্ষদ্বয়ের সাথে তার ক্ষেত্রফল বের করো। এর পরের টাইপে পাবেন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ ভাইয়া, এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে বলা হয় যে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, তো চতুর্ভুজটির যে অংশটুকু, খেয়াল করেন, চতুর্ভুজটির যে অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল বের করো। চতুর্ভুজটির যে অংশটুকু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল বের করো। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। 9 নাম্বার টাইপে এখানে একটা সমীকরণ দেওয়া, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বলছে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, এটা প্রমাণ করে দেখাও। অর্থাৎ স্থূলকোণ উৎপন্ন করে কিনা এটা আমরা প্রমাণ করে দেখাবো। অধ্যায় 11 শেষ, আমরা রোড টু মিশন সাইক্লোনের সাজেশন দিলাম। এখানে খুবই অল্প পরিমাণে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরের এই অঙ্কগুলোকে আমরা 5টা টাইপে বিভক্ত করেছি। যেমন এখানের মধ্যে প্রথম টাইপে আমরা বলেছি ত্রিভুজ এবিসি এর বিসি এবি এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, এবি ভেক্টরকে বিএফ ভেক্টর এবং সিই ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করো। পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ কিউ আর আর এস পি এস এর মধ্যবিন্দু যথাক্রমে এ বি সি ডি হলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এ বি সি ডি একটি সামান্তরিক। এটা হচ্ছে দ্বিতীয় টাইপ। তাহলে আমাদেরকে এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। প্রথম টাইপে অমুক ভেক্টরকে অমুক অমুক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এবি ভেক্টরকে বিএফ ভেক্টর সিই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। আর 2 নাম্বার টাইপে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এটি একটি সামান্তরিক। 3 নাম্বার টাইপে বলা হয়েছে যে এমএন সমান্তরাল কিউআর, প্রমাণ করো যে এমএন সমান্তরাল কিউআর। এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এমএন সমান্তরাল কিউআর, এমএন ইকুয়াল টু হাফ কিউআর। তো এই অঙ্কগুলোর সমাধান কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে করা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, 4 নাম্বার টাইপে যাওয়ার পরে এখানের মধ্যে একটা ত্রিভুজের এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু উল্লেখ করা আছে, তারপরে বিডি ও সিই এর মধ্যবিন্দু উল্লেখ করা আছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই সমান্তরাল এমএন সমান্তরাল বিসি এবং এমএন ইকুয়াল টু হাফ ইন্টু বিসি প্লাস ডিই। ভেক্টরের অঙ্কগুলো কিন্তু খুবই মজা। হ্যাঁ ভেক্টরের অঙ্কগুলো একবার যদি আপনি ভালো করে বুঝে যান খুব মজা লাগবে, খুব অনেক বেশি বড়ও না, হ্যাঁ আবার খুব মজা আছে। আচ্ছা, তো একটা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু উল্লেখ করা আছে, প্রমাণ করতে বলছে সমান্তরাল 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 এমএন ইকুয়াল টু হাফ ইন্টু কিউআর মাইনাস এসটি। পঞ্চম টাইপে উল্লেখ করা আছে একটা ত্রিভুজের ওই একই রকমের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া, দেখাও যে পিএল ভেক্টর প্লাস কিউএম ভেক্টর প্লাস আরএন ভেক্টর ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলা হয়েছে। এবং এই অঙ্কগুলো কোথা থেকে করা হয়েছে সেটাও পাশে উল্লেখ করা আছে। অনুশীলনী 12-র 16-র খ নম্বর অঙ্ক, অনুশীলনী 12-র 14 নম্বর অঙ্ক, এগুলো যদি আমরা ভালো করে পারি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। খ বিভাগ শেষ করার পর আমরা এখন আসবো গ বিভাগ, ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এখানে এসে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির অঙ্কগুলোকে আমরা
8টা টাইপে বিভক্ত করেছি গুরুত্বপূর্ণ হিসাবে। প্রথম টাইপে আমরা দেখতেছি এখানে বলা আছে 10.5 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তারপরে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। অনেক গুরুত্বপূর্ণ এটা। তারপরে cos θ প্লাস sin θ = 1 হলে দেখাও যে sin θ মাইনাস cos θ = +-1। প্রথম টাইপটাতে আমরা এই প্রশ্নগুলো রেখেছি, ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। দ্বিতীয় টাইপে পৃথিবীর উপরের, এটা 8.1 অঙ্ক, পৃথিবীর উপরের দুইটি স্থান পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি 6 মিনিট 36 সেকেন্ড কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, S = r θ, ওই সূত্র ব্যবহার করে এই অঙ্কের সমাধান চলে আসবে আমাদের সামনে। 3 নাম্বার টাইপে এখানের মধ্যে আমরা বলা আছে P = sin θ, Q = cos θ। প্রমাণ করো যে Q - P + 1 / Q + P - 1 = sin θ / 1 - cos θ। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। একই রকমের প্রশ্ন, cot θ + cosec θ = 2। প্রমাণ করো tan θ + sec θ - 1 / tan θ - sec θ + 1 = tan θ + sec θ। তারপরে চতুর্থ টাইপ cosec θ + cot θ = x হলে দেখাও যে cos θ = x² - 1 / x² + 1। পঞ্চম টাইপে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে L sin θ + m cos θ = n হলে দেখাও যে L cos θ - m sin θ = ±√L² + m² - n²। অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে। একই রকমের অঙ্কগুলো তথ্য দেওয়া থাকবে, কোনো একটা কিছু আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তথ্য দেওয়া থাকবে, কোনো একটা কিছু প্রমাণ করতে হবে, আমাদেরকে দেখাইতে হবে। ষষ্ঠ টাইপে যাওয়ার পর আমরা দেখতেছি 5 cot θ = 12। আচ্ছা এখানে যে বলা আছে 5 cot θ = 12, এই 5 এটা ওই সাইডে চলে যাওয়ার পরে ভাগ হবে না, এই 5টা ওই সাইডে গিয়ে ভাগ হবে, তাই না? 12/5, তাহলে cot θ = 12/5। তো cot θ মানে কি? cos θ / sin θ। তো আমরা এখান থেকে এই যে তথ্যটা আছে, তথ্যটাকে ব্যবহার করে sin θ ঋণাত্মক হলে, এটা এখানে বলে দিচ্ছে তারা, sin θ ঋণাত্মক হলে প্রমাণ করো যে cos θ - sin - θ cos sec - θ + tan θ = 51/26। এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা প্রশ্নটার সমাধান করে ফেলব। 7 নাম্বার টাইপে গিয়ে এখানের মধ্যে 7 এবং 8 দুইটা টাইপই প্রায় কাছাকাছি, প্রায় একই রকম বলা চলে। এখানের মধ্যে মূলত আমাদেরকে থিটার মান বের করতে হবে। কার মান বের করতে হবে? থিটার সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। থিটার সম্ভাব্য মান বের করতে হবে এবং পাশে রেঞ্জ দেওয়া থাকবে, রেঞ্জ অর্থাৎ সীমানা দেওয়া থাকবে। আমি যে থিটার মান বের করব, কতর থেকে কতর মধ্যে আমি এটার মানটা বের করব, এখানে তো উল্লেখ করা থাকবে যে থিটার মান বের করো, তবে থিটার মানটা 0-র বড় এবং 360-এর ছোট। থিটার মান বের করো, থিটার মানটা 0-র সমান বা বড়, 360-এর ছোট। এরকমভাবে এখানে তো উল্লেখ করা থাকবে। তো থিটার মান আমাদেরকে বের করতে হবে। তো এই হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার টাইপ, দুইটা টাইপে প্রায় একই রকমের প্রশ্ন আছে। আচ্ছা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই অধ্যায়টা আমরা অঙ্কগুলোকে 4টা টাইপে বিভক্ত করেছি। খুবই মজার একটা চ্যাপ্টার, তাই না? শিক্ষার্থীদের কাছে সবচেয়ে প্রিয় বলা চলে এই অধ্যায়টা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তো এই অধ্যায়ের সবার প্রথমে আমরা যেই টাইপটা রেখেছি, এখানের মধ্যে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে নিচের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বের করো। প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে নমুনা ক্ষেত্র আঁকো। কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করো। কমপক্ষে একটি হেড পাওয়ার। দেখেন, কেবল একটি টেল পাওয়া আর কমপক্ষে একটি হেড পাওয়া তফাৎ আছে কিন্তু। বড় জোর 3H পাওয়া, কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা বের করো। প্রথম টাইপটা, হ্যাঁ। তারপরে এখানে বলা আছে একটা নিরপেক্ষ মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে, নমুনা ক্ষেত্র হতে 3টা হেড এবং একটা টেল পাওয়ার সম্ভাবনা। ম্যাথমেটিক্স শব্দটা এখানে হায়ার ম্যাথমেটিক্স দিলে বেশি ভালো হইতো নাকি? আচ্ছা, তো ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল AEIOU হওয়ার সম্ভাবনা বের করো। এটা হচ্ছে প্রথম টাইপের প্রশ্নগুলো। দ্বিতীয় টাইপে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিচের ঘটনাগুলো, এটা এখন ছক্কা রিলেটেড। প্রথম টাইপের মধ্যে ছিল মুদ্রা রিলেটেড, আর এখনকার যেই টাইপটা এখানে আমাদের ছক্কা রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। এরপরে তৃতীয় টাইপে এখানে এই অঙ্কগুলো অনেক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ।
হয় সৃজনশীলের খতে বা গতে দিয়ে দেয়, সৃজনশীলের খতে বা গতে দিয়ে দেয়, এবং এবার সংক্ষিপ্ত প্রশ্নতেও দিয়ে দিতে পারে। এখানে বলা হলো একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8/5 এবং ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা 5/2। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একই রকমের প্রশ্ন এখানের মধ্যে রয়েছে। এখানে নাবিদ রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা আর কি, এই একই রকমের প্রশ্ন এখানে রয়েছে। প্রবাবিলিটি ট্রি আঁকবো, এবার তারা যে সম্ভাবনা বের করতে বলেছে সেটা বের করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু সেটা। এবারে চতুর্থ টাইপের মধ্যে আমরা দেখতে পাবো একটি থলেতে 10টি লাল, 7টি সাদা, 5টি কালো বল আছে। হ্যাঁ, এখানে বল, মার্বেল এই সংক্রান্ত প্রশ্ন এখানের মধ্যে। একটি বল নেওয়া হলো দৈবভাবে, তো বলটি সাদা হওয়ার সম্ভাবনা বের করো এবং কালো না হওয়ার সম্ভাবনা বের করো, তাদের পার্থক্য নির্ণয় করো। বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো। তারপরে বলা থাকবে কোনো একটা প্রশ্নে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রতিস্থাপন না করে। সম্ভাবনার চ্যাপ্টার থেকে যখন কোনো একটা সৃজনশীল আসে সেখানে মোটামুটি বলা চলে গ নাম্বার প্রশ্নে এটা আসে। প্রতিস্থাপন না করে পরপর 3টি বল বা 4টি বল তোলা হলে সবগুলো সাদা রঙের হওয়ার অথবা নীল রঙের হওয়ার অথবা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা বের করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝে বুঝে ভালো করে সমাধান করে ফেলবো। এই যে এখানে তো সব সাদা নীল লাল বল, তারপরে ঝুড়িতে লাল সাদা কালো বল, এই সংক্রান্ত প্রশ্নই এখানে আমাদের রয়েছে। লটারিতে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। দৈবভাবে একটি টিকিট নির্বাচন করলে টিকিটের ক্রমিক নম্বর 3 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা দেখলেন এতক্ষণ যাবৎ কষ্ট করে সাজেশনটা, এটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন। আমরা এখানের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে যে 8টা অধ্যায় রয়েছে, এই 8টা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে, অঙ্কগুলোকে, যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে বারে বারে প্রায় অনেকবার এসেছে, আমরা এই প্রশ্নগুলোকে এখানের মধ্যে আর কি সবগুলোকে একত্রে নিয়ে এসেছি। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। যে সকল শিক্ষার্থীরা খুব টেনশনে আছেন যে ভালোভাবে সিলেবাস কভার হয় নাই, নাম্বার কেমন আসবে না আসবে, খুব টেনশনে আছেন, আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা আপনারা টেনশন করবেন না। অনুগ্রহ করে এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝে শর্ত কিন্তু আছে, বুঝে এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আশা করা যায় আর টেনশনটা থাকবে না। মোটামুটি ভালো একটা নাম্বার আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা বলেন যে এই প্রশ্নগুলোর সমাধান কোথায় পাবো, তো আপনাদের নিজেদের সহযোগিতার জন্য তো এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে সমাধান করে দেওয়া রয়েছে। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একদম 100তে 100 উন্নীত করা। আর এই জন্য একটা সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, যে টপিকস সেই বইয়ের মধ্যে রাখা দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। এছাড়াও আমাদের ইজি সিরিজের বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। প্রত্যেকটা টপিক্সের পাশে কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও আপনারা দেখতে পাবেন। তাই আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।